স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এর মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিফিংয়ে তিনি জানান, ছাত্রদের সাথে রাজপথে থাকার তাগিদ থেকে তিনি পদত্যাগ করেছেন। বলেন, রাজপথে থেকে জনগণের জন্য কাজ করতে চান। বেশ কিছুদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগের খবর আসছে গণমাধ্যমে। নাহিদ ইসলাম নিজেও জানিয়েছিলেন, শিক্ষার্থীদের নতুন দলে যোগ দিলে সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। আগামী 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে শিক্ষার্থীদের নতুন দল। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। এবং জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশন সুপারিশের ভিত্তিতে পিলখানা হত্যার বিচার করবে সরকার। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিভীষিকাময় দিনটি প্রথমবার জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানরাও। শহীদদের আত্মীয়গণকে এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত 15 বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবল ভাবে নেওয়া হয় নাই, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনা শেষ হয় না, দুঃখটা শেষ হয় না। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন বিচারটা হয়। শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পিলখানা ট্র্যাজেডির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে। কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। তাগিদ দেয়া হয় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির নিশ্চিতের। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। দিনটিকে জাতীয় দিবস করায় সরকারকে ধন্যবাদ জানান রাজনৈতিক দলের নেতারা। মেহির মনি, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানা হত্যার ঘটনাকে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তিনি বলেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যায় শহীদদের স্মরণ ও আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, যে কোনো ভালো উপদেশ গ্রহণ করবে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ আছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, একজন আরেকজনের বিষোদ্গার করছে, এর সুযোগ নিচ্ছে অপরাধীরা। নির্বাচন প্রসঙ্গে বলেন, 18 মাসের মধ্যে নির্বাচনের যেটি বলেছিলেন সরকার হয়তো সেদিকেই যাচ্ছে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি,
আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। 29 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান কোথায় কিভাবে খরচ হয়েছে সরকার তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, সত্যতা না থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে বলতেন না। এখন এটা উনি অ্যালিগেশন করেছেন, ওটা ট্রু থাকতে পারে, এইটা আমরা সার্টেন করবে, এটা তো ইসেরা জানবে, এই টাকাগুলো সে ইআরডি জানবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, শুনেছি আবার নন গভর্নমেন্টে যাবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমরা জিজ্ঞেস করি কোথায় আছে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেক। ভস্মীভূত 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। আগুনে 100 কোটি টাকার ক্ষতির দাবি সংশ্লিষ্টদের। মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি, আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যতদূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়। মেঘের বাড়ি বলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। সেই মেঘের রাজ্য এখন পোড়ামাটি। সোমবার আগুনে ধ্বংস হয়ে গেছে 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান ও লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 জন সব হারিয়ে এখন পথে বসার অবস্থা। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা বলা হলেও এখনো কিছু পাননি তারা। কালকেও সারাদিনও ভাত খাইনি, এখনো ভাত খাইনি, কারণ উনি তো লক্ষ কোটির মালিক, আমি ব্যবসা করি মাত্র 2টি। কোনোভাবে সহযোগিতা পাই নাই, এই একমাত্র এই যে সেনাবাহিনী, এখানকার সেনাবাহিনী যারা আছে এরা আমাদেরকে খাবার দিচ্ছে। 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের নিজের তো অনেক, আর সবগুলো এভরিথিং মিলাতে গেলে তো প্রায় 100 কোটি টাকার উপরে। আমার আর কোনো কিছুই নাই, যেহেতু আমার নিজের এই 4টা প্রতিষ্ঠান পড়ে গেছে। এখানে সরকার থেকে কখনোই ফায়ার সার্ভিসের যে প্রয়োজনীয়তা, একটা ক্লিনিকের যে প্রয়োজনীয়তা, কখনোই উদ্যোগ নেওয়া হয় নাই। আর সাজেক ভ্যালিতে দমকলের কোনো স্টেশন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার কথা জানায় ফায়ার সার্ভিস। আর্মি, বিজিবি এবং ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। আমরা 3 বছর আগেও সরকারকে আবেদন করেছি, ফায়ার সার্ভিসে আমরা আবেদন করেছি, জোন মহোদয় এবং রিজন কমান্ডারকে অনুরোধ করেছি এই সাজেক পর্যটনটাকে বাঁচাতে হলে একটা ফায়ার স্টেশন দরকার। তবে কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনো পরিষ্কার জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের চেরাগী পাহাড়ে শরীফ স্টোর নামের একটি মুদি দোকানে সয়াবিন তেলের মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানের ভিতরে মজুত করা কয়েকশো লিটার তেল বিক্রি করা হয় ও 10,000 টাকা জরিমানা করা হয়। কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকারের একজন কর্মকর্তা ছদ্মবেশে তেল কিনতে গেলে তাকে বলা হয় তেল নেই। সাথে সাথে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সব তেল বিক্রির পাশাপাশি করা হয় জরিমানা। আমাদের ইনফরমারের কাছেও তিনি আসলে বললেন যে তেল নাই, টোটালি নাই, কোনো তেলই নাই। তো তারপরে আমরা আসলাম, আসার পরে দেখলাম যে আসলে তেল আছে, শত লিটার তেল আছে। তো তেলটা আসলে কি করবেন, উনি পরবর্তীতে মজুত করে রেখে বর্ধিত মূল্যে বিক্রি করব। আমরা তার তেলগুলি তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। আন্তর্জাতিক খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা নিন্দা প্রস্তাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। আর রাশিয়া, ইসরায়েল, বেলারুশ ও উত্তর কোরিয়া সম্মতি দেয়নি এই প্রস্তাবটিতে। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং মস্কোকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করার কথা বলা হয়। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে একটি পাল্টা প্রস্তাব দেয়, যেখানে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও রাশিয়াকে আগ্রাসনকারী হিসেবে স্বীকার করা হয়নি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সংশোধনীতে রাশিয়ার নিন্দা জানানো হলে যুক্তরাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত থাকে। এই ভোটাভুটিতে কিয়েভ সমর্থিত প্রস্তাবের পক্ষে 93টি দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে 18টি। ভোট থেকে বিরত থাকে চীনসহ 64টি দেশ।